বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার নয়াদিল্লি চাপে শেষমেশ স্বীকার করল ঢাকা। বাংলাদেশ সরকারের প্রেস সচিব জানিয়েছেন, সংখ্যালঘুদের উপর অত্যাচারের অভিযোগে 88টি মামলা হয়েছে, গ্রেফতার করা হয়েছে 70 জনকে। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এই তথ্য মানতে রাজি নন। তার দাবি, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা এর থেকে অনেক বেশি ঘটেছে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস গত মাসের শেষের দিকে তাকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই অশান্ত বাংলাদেশ। পদ্মাপাড়ে আক্রান্ত হয়েছে সংখ্যালঘুরা। ভারতের চাপের মুখে শেষমেশ একথা স্বীকার করল বাংলাদেশ। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়। 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের দাবি, এই তথ্য ঠিক নয়। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের ঘটনা অনেক বেশি ঘটেছে। এতদিন পর্যন্ত বলা ভালো যে বাংলাদেশ এটা অ্যাকসেপ্টই করছিল না যে সে দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচার হয়েছে। কমসে কম তারা অ্যাকসেপ্ট করেছে, মেনে নিয়েছে যে অত্যাচারটা হয়েছে। কিন্তু যে সংখ্যাটা বলা হচ্ছে, আমার মনে হচ্ছে সংখ্যাটা অত্যন্ত কম। এবং আমরা দেখেছি হাজারে হাজারে সংখ্যায় মানুষ হিন্দুদের বাড়ি জ্বালিয়েছে, বাড়িঘর ভেঙেছে। সেখানে মাত্র 70 জনকে গ্রেপ্তার করা মানে হচ্ছে ললিপপ ঝোলানো। এই ললিপপ চোষার জায়গায় আমরা নেই। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে অশান্ত বাংলাদেশ। সংখ্যালঘুদের মারধর, তাদের বাড়িতে আগুন, ভাঙচুর থেকে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার নানা অভিযোগ। এ নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারত সরকার। পাল্টা ঢাকা বলে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এও দাবি করে ভারতীয় মিডিয়ায় বাড়িয়ে দেখানো হচ্ছে। এই প্রেক্ষাপটে সোমবার ঢাকায় দুই দেশের বিদেশ সচিব পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে কড়া বার্তা দেয় নয়াদিল্লি। বিদেশ সচিব জানান, সংখ্যালঘুদের উপর অত্যাচার নিয়ে বৈঠকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হামলার প্রসঙ্গ বৈঠকে উঠেছে। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা এবং উন্নয়নের বিষয়ে ঢাকাকে গঠনমূলক পদক্ষেপ করার বার্তা দেন বিদেশ সচিব বিক্রম মিশ্রি। পাল্টা সেদিনও ঢাকা দাবি করে এটা তাদের অভ্যন্তরীণ বিষয়। আর ভারতে মিডিয়া যাতে এই বিষয়ে ভুল তথ্য না দেয় তা নিশ্চিত করার আবেদন জানায়। এর দুদিন পরেই সংখ্যালঘুদের উপর আক্রমণের কথা স্বীকার করতে হলো বাংলাদেশকে। ভায়োলেন্স হয়েছে মাইনরিটিকে টার্গেট করে। 70 জন সোফার অ্যারেস্টেড হয়েছেন এই কয়েকটা ঘটনায়। 88টা কেস হয়েছে। ধর্মীয় পূজা মণ্ডপ, উপাসনালয় কেন্দ্রিক সহিংসতায় আরো মামলা হয়েছে 26টা। যারা যারা বাংলাদেশে এই ধরনের ন্যাক্কারজনক কাজে, যারা এই ভায়োলেন্সে যারা জড়িত, আমরা সবাইকে অ্যারেস্ট করব। নিউজ 18 বাংলা। বাংলাদেশে ইসকন ভক্তির জন্য হুমকি, আতঙ্কে বাংলাদেশ থেকে পালিয়ে পশ্চিমবঙ্গে নাবালিকা। উত্তর দিনাজপুরের চোপড়ায় বিএসএফ এর হাতে আটক। প্রাণে বাঁচতে ওপার বাংলা থেকে পালিয়ে এপারে আরও এক যুবক। তিনি ধরা পড়েছেন জলপাইগুড়ির রাজগঞ্জে। ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তারের পর থেকে উত্তাল বাংলাদেশ। বারবার উঠেছে সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ। আতঙ্কে সেদেশের সংখ্যালঘুরা। প্রাণে বাঁচতে দেশও ছাড়তে হচ্ছে সীমান্ত পেরিয়ে এপার বাংলায়। উত্তর দিনাজপুরের চোপড়া ব্লকের ফতেপুর বর্ডার আউটপোস্ট। মঙ্গলবার রাতে এখানেই বিএসএফ এর হাতে আটক হয় এক নাবালিকা। তাকে চোপড়া থানার হাতে তুলে দেয় বিএসএফ। নাবালিকা দাবি করে তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায়। তার পরিবার ইসকনের ভক্ত। এ কারণে তাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার লাগাতার হুমকি দেওয়া হচ্ছিল। আতঙ্কে ভিটে মাটি ছেড়ে পালাতে বাধ্য হয়। জলপাইগুড়ির বেলাকোবায় আত্মীয়ের বাড়ি, সেখানে আশ্রয় নিতেই বাংলাদেশ ছেড়েছে। নাবালিকার থেকে ফোন নাম্বার পেয়ে তার আত্মীয়দের চোপড়া থানায় ডেকে পাঠায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর নাবালিকাকে জেলা শিশু কল্যাণ সমিতির মাধ্যমে হোমে পাঠানোর ব্যবস্থা করা হয়। তো ওরা তো ওইদিকে, ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে।
তারপর ওকে কিডন্যাপ করবে। প্রাণ ভয়ে একটা মেয়ে এখন কি করবে, তার ও বাধ্য হয়ে তারপরে এখন ওদিকে থেকে কাকে দিয়ে যোগাযোগ করে মানে পাঠিয়েছে। জলপাইগুড়ির রাজগঞ্জ মঙ্গলবার রাতে এখানে বিএসএফ এর হাতে ধরা পড়েন এক বাংলাদেশি যুবক। নিজের নাম জীবন বর্মন বলে জানান। দাবি করেন তার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার ঠাকুরগাঁওয়ে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির জেরেই প্রাণে বাঁচতে সে দেশ থেকে পালিয়ে এসেছেন বলে দাবি জীবন বর্মনের। আমি একজন সনাতনী, আমাদের হিন্দুদের উপর অনেক টর্চার হচ্ছে, যার কারণে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসি। নিউজ 18 বাংলা। বাংলাদেশের সংখ্যালঘুদের সাহায্য করুক ভারত সরকার। যারা চলে আসতে চাইছেন তাদেরও সাহায্য করুক নয়াদিল্লি। কেন্দ্রকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভারত সরকার প্রতিনিধি পাঠিয়েছে, এটা তো ভারত সরকারের দেখার কথা, আমার তো দেখার কথা নয়। তো আমাদের লোকেদের ফিরিয়ে আনার ব্যবস্থা করা হোক, এটা তো আমি অলরেডি বলেছি। আমরা চাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাস্ট অ্যাক্ট। বর্ডার থেকে তো অনেকে চলে আসছে আমি শুনছি, কিন্তু বিএসএফ কোথাও আটকাচ্ছে না। ইন্দো বাংলাদেশ একটা বর্ডারও তো বন্ধ করা হয়নি। বন্ধ করলে তো ইনস্ট্রাকশনটা আমাদের কাছে থাকতো। আমাদের কাছে এই ধরনের কোনো ইনস্ট্রাকশন নেই। কাজেই টোটালটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ব্যাপার। আমরা শুধু চাই তারা আমাদের মাইনরিটিসদের রক্ষা। সন্দীপের বাড়িতে বেআইনি নির্মাণে চাঞ্চল্যকর তথ্য। সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে বেআইনি নির্মাণ। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নোটিশ পুরসভার। বেআইনি নির্মাণ বাঁচাতে সাহায্য অফিসারদের একাংশের। পুরসভার বেআইনি নির্মাণ নিয়ে হিয়ারিং আর বিল্ডিং বিভাগে শুনানি নামে প্রহসনের অভিযোগ। এমনই চাঞ্চল্যকর অভিযোগ বিল্ডিং বিভাগেরই ইঞ্জিনিয়ারের। শুধু একটা সিসির যে ফাইল, সেই ফাইলটাকে শুধু দিয়েছে, এটা বাঁচানোর চেষ্টা হচ্ছে। তো স্বাভাবিকভাবে এই ধরনের আমরা 22 বছর প্র্যাকটিস করছি। কোনো কালেতে একটা হিয়ারিং প্রসেস যখন একটা ডিসকাস প্ল্যান থাকবে, সেখানে কালার দিয়ে মেনশন থাকবে, এরিয়া মেনশন থাকবে, ইনফ্রিঞ্চমেন্ট রিপোর্ট থাকবে যে আইনে কোন জায়গায় ভায়োলেট করেছে। কোনো কিছু নেই। আর বেশ কিছুদিন ধরে বিল্ডিং বিভাগের কাজ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মেয়র ফিরহাদ হাকিম। সন্দীপ ঘোষকে তাকেই আমি চিনি না, তাকে বাঁচানোর এটা সব বেকার। হ্যাঁ, হতে পারে কোনো জায়গায় প্রসিডিওর ল্যাপস হতে পারে, কিন্তু তার জন্য এ নয় যে সঞ্জীব ঘোষকে আমি চিনিও না, কোনো লাইফ হয়তো দেখিও নি তাকে। আরজিকর মামলা ছাড়লেন বৃন্দা গ্রোভার। আরজিকর মামলা লড়বেন না বৃন্দা গ্রোভার। নির্যাতিতার পরিবারের হয়ে লড়ছিলেন বৃন্দা গ্রোভার। বিনামূল্যেই মামলা লড়ছিলেন বৃন্দা গ্রোভার। ট্রায়াল সঠিক পথে এগোনোয় মামলা থেকে সরার দাবি। রেশন দুর্নীতির কিংমেকার জ্যোতিপ্রিয়। শুনানিতে আদালতে সওয়াল ইডির। মন্ত্রী পদে না থাকলেও প্রভাবশালী জ্যোতিপ্রিয় মল্লিক। আর জ্যোতিপ্রিয়কে আগের মতোই প্রভাবশালী বলে উল্লেখ। জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতা ইডির। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন সওয়াল ইডির। রেশন দুর্নীতির কিংমেকার জ্যোতিপ্রিয় মল্লিক শুনানিতে আদালতে সওয়াল ইডির। আর মন্ত্রী পদে না থাকলেও প্রভাবশালী জ্যোতিপ্রিয় মল্লিক। জ্যোতিপ্রিয়কে আগের মতোই প্রভাবশালী বলে উল্লেখ। জ্যোতিপ্রিয়র জামিনের বিরোধিতা ইডির। জামিন পেলে তদন্ত ভেস্তে দিতে পারেন সওয়াল ইডির।